মিথির একটা হসপিটালে পার্ট টাইম জব হলো হিয়ার বন্ধু দীপ্রর মাধ্যমেই। মোটামুটি অল্প পরিশ্রম এবং সহজ কাজ। এই যেমন রোগীর সিরিয়াল দেওয়া, ডেস্ক ঠিক রাখা, রোগীর তথ্য লেখা, রোগী দেখার সময় ডক্টরকে সাহায্য করা ইত্যাদি। মিথির অবশ্য এটা প্রত্যাখ্যান করার সুযোগও নেই, আপাতত নিজের চলার জন্য এবং নিজেকে ব্যস্ত রাখতে হলেও জবটাও দরকার, করতেই হবে এটা। মিথি হিয়া দুজনেই খুশি হলো এতে এবং আজই ও প্রথম দিনের মতো জয়েন করলো। দিয়ে গেল হিয়াই, সব কাজ বুঝে নিয়ে মোটামুটি করার চেষ্টা করলো। তারপর এক পর্যায়ে ডক্টর ফাজরিনকে দেখা গেল। বোধহয় এই হসপিটালেও উনি বসেন। মিথি প্রথমে দেখেই শুকনো ডোক গিলে। সেদিনকার রাতে সে ভয়ানক ঘটনাগুলো আবারও চোখের সামনে ভেসে আসে। মিথি মুখ লুকিয়ে ডক্টর ফাজরিনের সম্মুখে না হওয়ার জন্য অন্য পাশে ফিরতে নিল, অথচ লাভ হলো না খুব একটা। ডক্টর ফাজরিন নিজ থেকে পেছন থেকে বলে উঠল, তুমি আদ্রর ওয়াইফ না? কী যেন নাম ছিল? মিথি। মিথি রাইট, তুমিই না? মিথি আবারও শুকনো ডোক গেল। আদ্রর পরিচয়ে পরিচিত হতে ওর লজ্জা করছে, ইচ্ছেও হচ্ছে না ওর নামটা মুখে আনতে। ছোট করে বলল, হ্যাঁ মিথি। ডক্টর ফাজরিন হেসে বলল, কেমন আছো এখন? সুস্থ আছো রাইট? আদ্র পরে আর ঝামেলা করেছে? মিথি ছোট্ট শ্বাস ফেলে জানালো, আগে থেকে ভালো আছি। ডক্টর ফাজরিন গড়ির দিকে চাইল, তারপর হেসে কিছুটা তাড়া দেখিয়ে বলল, আচ্ছা ভালো থেকো। আমাকে ওটি রুমে যেতে হবে একটু, খেয়াল রেখো নিজের। এই সময় খুব সতর্ক থাকতে হবে। আদ্রকেও বলে দিও আরও সচেতন হতে। সচেতন? আদ্র সচেতন হবে? হাস্যকর। মিথি তাচ্ছিল্য নিয়ে হাসল। ততক্ষণে ডক্টর ফাজরিন চলে গিয়েছে নিজ ব্যস্ততায়। তারপর মিথি নিজের মতো নিজের কর্মব্যস্ততা শেষ করলো সেদিনকার মতো। কাজ শেষে রাত 8টা কি 9টার দিকে হিয়া এলো, নিচে দাঁড়িয়ে থাকলো। সাথে অবশ্য দীপ্র আছে। দীপ্রকে হিয়া এনেছে এই কারণেই, কারণ মিথি দীপ্রকে সরাসরি ধন্যবাদ দিতে চেয়েছিল। দীপ্র সম্পর্কে হিয়া দূর সম্পর্কের খালাতো ভাই এবং বন্ধু। কোচিংয়ে বন্ধুত্বের সম্পর্কটা আরও ভালো হয়েছে। মিথির সাথে পরিচয়টা আজ হলেও বেশ মিশুকও। আর এই অল্প সময়েই দীপ্রর সাথে মিথির ভালো সখ্যতাও গড়ে উঠল। এই যে জবটার জন্যও মিথি নিজেই ওকে ধন্যবাদ জানালো সামনে দাঁড়িয়ে। তারপর তিনজনই একসাথে হেঁটে বাসায় ফিরতে নিল। হিয়া দীপ্রর দিকে সে দ্রুত বলল, তোকে আমাদের সাথে যেতে হবে না দীপ্র, চলে যা। শুধু শুধু হেঁটে কষ্ট করবি কেন? দীপ্র তাকালো, পকেটে 2 হাত গুজে উত্তর দিল, হাঁটলে ওজন কমবে আমার, সমস্যা নেই। চল তোরা আগে আগে। দীপ্র অল্প স্বাস্থ্যবান। ছোটবেলা থেকে বাবা মায়ের একমাত্র ছেলে হওয়াতেও গুলুমুলু ছিল আদরে যত্নে। অথচ এই স্বাস্থ্যবান খ্যাতিটা দীপ্রর ভালো লাগে না। হাই স্কুলে ওঠার পর থেকেই ভালো লাগে না। ছোটবেলায় হয়তো রাগ করতো, জেদ করতো, কিন্তু এখন এটা চাপা দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। তারপর এখন লম্বায়ও দীপ্র বেশ লম্বা হওয়াতে খুব একটা স্বাস্থ্যবান মনে হয় না দীপ্রকে। প্রায় 6 ফুট লম্বা ছেলেটার ভারিক্কি দেহ নিয়ে এখনও মজা চলে। এখনও কোচিংয়ের অনেকেই দীপ্রকে মাঝে মধ্যেই মোটা সম্বোধন করেই কথা বলে। দীপ্র হেসে উড়ালেও হিয়ার মানতে বিরক্ত লাগে। এই জন্য সে বেশ কয়েকজনের সাথে কথা কাটাকাটিও করেছে। দুজনের সাথে ঝগড়াটা একটু গভীর রকমেরই হয়েছে। আর মূলত তারপরে দীপ্রকে বোঝাতে এসেছিল যে এসব নিয়ে ঝগড়া না করতে। মানুষের চিন্তা ভাবনাকে তো আর বদলাতে পারবে না। দীপ্র সত্যি বুদ্ধিমান, চমৎকার একটা ছেলে, যাকে মাঝে মাঝে হিয়ার মনে হয় বেশ বুদ্ধিজ্ঞান সম্পন্ন, আবার মাঝে মাঝে মনে হয় বাচ্চা একটা। হিয়া তাকালো দীপ্রর দিকে। দীপ্রর ফর্সা আলুথালু গালে দাড়ির ছায়া জন্মাচ্ছে। একদম বাচ্চাদের মতো লাগে এই ছেলের মুখটা। হিয়া হেসে বলল, তুই ওজন কমালে তোর গালটা এমন দেখাবে পরে? হাঁটতে হবে না বাপ, তুই রিক্সা নিয়ে বাসায় চলে যা। আমরাও রিক্সা নিয়ে বাসায় চলে যাচ্ছি। মিথির এমনিতেও কষ্ট হবে হেঁটে যেতে। এমনিতেও এইটুকু হেঁটে তোর খুব বেশি ওজন কমবেও না। দীপ্র ব্রু কুঁচকায়, বলল, তোর কি মনে হচ্ছে যে আমি ওজন কমাতে পারবো না হিয়া? আমি অলরেডি এই মাসে 8 কেজি ওজন কমিয়েছি। পারবি, কিন্তু আমি চাইছি না তুই এখন পড়ায় মনোযোগ দে। ওজন কমানো কোনো কঠিন বিষয় না, পরেও পারবি। দীপ্র হিয়া থেকে লম্বা, বেশ লম্বা। গাড় নামিয়ে বলল, আর যদি আমি এভাবেই থেকে যাই? হিয়া চমৎকারভাবে বলল, তবুও তুই আমাদের দীপ্রই থাকবি দীপ্র। আমি তোকে ওজন কমানো বাধ্যতামূলক একবারও বলিনি। তুই যেমন তেমনই সুন্দর আছিস। তুই পাগলের মতো পড়ালেখা বাদ দিয়ে সকাল সন্ধ্যা রাতে জিমে গিয়ে পড়ে থাকিস। আমি তো আর দেশে থাকবো না, পড়াশোনা করে আর কি করব? আইএলস করে বাইরে ট্রাই করার ইচ্ছে আছে।
কিন্তু তার আগে ওজন কমিয়ে সুন্দর হয়ে যেতে হবে, বুঝলি? হিয়া কপাল কুঁচকাই, বলল, এমনিতে কি বান্দর দেখায় তোকে? সত্যি করে বল, কোন মেয়ের জন্য ওজন কমানোর জন্য এত উঠে পড়ে লেগেছিস ভাই? রিজেক্ট করেছে নাকি? দীপ্র বলল, রিজেক্টেড যাতে না হতে হয় তার জন্য নিজেকে পরিবর্তন করছি, কারণ আমি সত্যিই তাকে চাই। হিয়া হাসল, যেন দীপ্র মজার কোনো কথা বলল। বলল, একেই বলে বুদ্ধিহীন পুরুষ। আরে গরু, যে মেয়ের জন্য তুই এত ভাবছিস, টাইম নষ্ট করছিস, পরিবর্তন করছিস নিজের, সে মেয়ে তোকে নিয়ে এতটা ভাববি কি গ্যারান্টি আছে? আজকালকার রিলেশনে ভ্যালু আছে? বেশিরভাগই টাইম পাস আর স্বার্থের জন্য হয়। তুই বাচ্চা বাচ্চা মানুষ, তোকে তো সহজ সরল পেয়ে আরও ঠকাবে। কোনো গ্যারান্টি নেই এসবের। নেই? একদমই না। এর চাইতে খালা দেখে শুনে তোকে হাজার গুণ সুন্দরী মেয়ে বিয়ে করিয়ে দিবে, দেখিনিস ভাই। অপেক্ষা কর কেবল। দীপ্র বলল, করছি তো। তোর কি মনে হচ্ছে আমি ড্যাম্পারেট এসবে? হিয়া সুন্দরভাবে উত্তর করল, না, তোকে আমার ভদ্রই মনে হয়েছে বলেই তো বন্ধুত্ব করেছি। এসব প্রেম ভালোবাসায় ড্যাম্পারেট জানলে বন্ধুত্ব করতাম না আমি। মিথি চুপচাপ ওদের কথাগুলো শুনছে। বলার মতো ওর কিছু নেইও। তাছাড়া এতটা সময় এখানে থাকার পর ক্লান্তিতে ওর চোখ নিবু নিবু যেন। শরীর ভেঙে আসছে কেমন, পেটে খিদাও লেগেছে। আজকাল কিছুক্ষণ পরপরই খিদা পায় ওর, বোধহয় প্রেগনেন্সির কারণে। মিথি চুপচাপ দাঁড়িয়ে থাকতে একটা রিক্সা দেখা গেল। দীপ্রই ডাকলো, তারপর বলল, হিয়া, মিথি। হিয়া বলল, কি? উঠে যা তোরা, রিক্সা নাও পেতে পারিস। মিথি, উঠে যা সাবধানে। এই যে এই অল্প সময়েও মিথিকে তুই সম্বোধন এবং নাম ধরে এভাবে বলা সত্যি আপন আপন লাগলো। মিথি আর হিয়া মাথা নাড়িয়ে উঠে গেল। শীতকালে সকালে হুট করে জ্বরে বৃষ্টির ছোঁয়া। আজ সকাল থেকে বেশ ঠান্ডা পড়েছে, এতটা ঠান্ডা যে হাত পা জমে আসছে। অথচ মিথির আজ চাকরির তৃতীয় দিন। প্রথম দ্বিতীয় দিন হিয়াই দিয়ে এসেছে, হিয়াই এনেছে। আজ অবশ্য হিয়া নেই, মিথি একা যাবে বলেই বের হয়েছিল। অথচ নেমে বাহিরে পোটা পোটা বৃষ্টি দেখে কপাল কুঁচকালো। কয়েক ফোঁটা বৃষ্টি ইতিমধ্যে গায়েও পড়েছে। অথচ মিথি ছাতাও আনেনি। বলতে গেলে এই মুহূর্তে ওর নিজের ছাতা নেই, কিনতে হবে। তাই আর উপরে গেল না, ওভাবেই রিক্সার জন্য দাঁড়িয়ে থাকলো। তারপর কিছুক্ষণ পর পাশের বিল্ডিং থেকে হিমেল এবং ওর ভাইয়ের মেয়ে সিমরানকে বের হতে দেখা গেল। হিমেল সিমরানকে ছাতা মেলে দিচ্ছে, অপর হাতে নিজের ছাতাটা মেলে নিয়ে দোকানে গেল। কিছু একটা কিনে সিমরান যখন আবার ফিরতে আসতে নিল, তখনই মিথির সাথে চোখাচোখি হলো। সিমরান ওকে দেখে খুশি হয়ে এগিয়ে এলো। মিথিও হেসে বলল, সিমরান, তুমি ভালো আছো? সিমরানও সঙ্গে সঙ্গে বলল, তুমি এখানে, ভালো আছো? হ্যাঁ, তুমি? আমিও। শীত করছে না তোমার? বৃষ্টি পড়ছে তো। মিথি হেসে জবাব দিল, থেমে যাবে হয়তো। তুমি একা যেতে পারবে বাসায়? মিথি ভেবেছিল হিমেল সিমরানকে একাই পাঠিয়ে দিয়েছে, অথচ সিমরান জবাব দিল, সাচ্চু আছে সাথে। এটুকু বলে আঙ্গুল উঁচিয়ে একটু পেছনে হিমেলকে দেখালো। মিথি তাকালো। ঠিক তখনই আবার চোখাচোখি হলো হিমেলের সাথেও। হিমেল ব্রু কুঁচকে বলল, কি? ওভাবে তাকিয়ে আছিস কেন? মিথি অপ্রস্তুত হলো যেন। ও তাকিয়ে থাকেনি, শুধু তাকিয়েছে মাত্র, তবুও বলল, না, এমনি। হিমেলের ব্রু জোড়া কুঁচকালো। কয়েক সেকেন্ড মিথির দিকে তাকিয়ে খেয়াল করে আবারও কুঁচকে এলো ব্রু জোড়া। তারপর মেলে রাখা ছাতাটা সিমরানের দিকে বাড়িয়ে বলল, সিমরান, এটা তাকে দাও। সিমরান কথা মতো দিল। মিথির দিকে এগিয়ে বলল, তোমার জন্য নাও। মিথির চোখ ছোট হয়ে এলো। উত্তর কি দেওয়া উচিত? উসকুস করে বলল, কিন্তু আমার তো দরকার হবে না সিমরান, আমি এক্ষুনি চলে যাব, তুমি রেখে দাও। হিমেলের মুখ গম্ভীর দেখালো এবারে বেশ। মিথির দিকে সে কাটকাট গলায় বলে উঠল, মিথি, টেক ইট। আবারও গম্ভীর গলায় উত্তর দিল, ওটা নিতে বলেছি। মিথি নাকচ করে জানালো, লাগবে না হিমেল ভাই। লাগবে না কি লাগবে? আমি কি তোকে জিজ্ঞেস করেছি? মিথি নমনীয় গলায় বলল, আমার সত্যিই লাগবে না হিমেল ভাই, আমাকে যেতে হবে এক জায়গায়। বৃষ্টি অত বেশিও না, সমস্যা হবে না আমার। তো এইটুকু বৃষ্টিতে ছাতা না নিলেও হবে হিমেল ভাই। যদি বৃষ্টি নামে তখনই ঠান্ডার মধ্যে ভিজতে নিশ্চয়ই ভালো লাগবে তোর। মিথি এবারে চোখ ছোট ছোট করে নিল। কিছুটা সময় চুপ থেকে হাত বাড়িয়ে নিল ছাতাটা। হিমেল তাকালো, বলল, আমার তো সন্দেহ হচ্ছে তুই চোখে দেখতে পাস কি না মিথি। ফাইতো হিমেল ভাই, ঝড় বৃষ্টির অনুভূতি বুঝিস? বুঝি। হিমেল এবারে চুপ থাকলো। সিমরানের হাত ধরে যেতে যেতে বলল, আই থিঙ্ক সিমরান তোর থেকেও ভালো বুঝে কখন কি করা উচিত হবে মিথি। হৃদির মাথা ব্যথা করছে। চোখ খিচে অনেকটা সময়ও মহিবের বোঝানো
ম্যাথটুকু বোঝার চেষ্টা করছে, কিন্তু ইচ্ছে হচ্ছে না। তাই কিছুটা সময় পর পাশের মেয়েটার সাথে সবে মুখ খুলেছে ওই মুহূর্তে মুহিব তাকালো ওর দিকে, মার্কার দিয়ে ইশারা দিয়ে বলল, লাস্ট টেবিল। রিদি, কথা বলছো কেন এভাবে? বোঝাতে কষ্ট হচ্ছে না আমার? রিদি দাঁড়ালো, বোকা বোকা স্বরে বলল, আমি তো মাত্রই বললাম মুহিব ভাই। মাত্র নাকি অনেকক্ষণ তা তো ম্যাটার না। এতক্ষণ যা বুঝিয়েছি কিছু বুঝেছ? পরীক্ষায় গোল্লা পাও তো এই কারণেই। রিদির নাক ফুলে উঠল, রাগেও কথাই বলল না আর। মুহিব আবারও বলল, এখানে এসে এটা আবার রিপিট করে বোঝাবে? বোঝাতে পারলে শাস্তি নেই, বোঝাতে না পারলে বাহিরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে। কানে শুনুনি? হৃদের রাগে দুঃখে চোখ টলমল করে উঠল। ও আর দাঁড়ালোই না, ব্যাগ গুছিয়ে কাঁধে নিয়ে বাহিরে যেতে নিল। যাওয়ার সময় মহিব আবারও বলল, কান ধরে দাঁড়াবে বাহিরে, চলে যেতে বলিনি আমি। হৃদি পোষ করে তাকালো, রাগে হাঁসফাঁস করেও তাকিয়ে বাহিরে গেল। কান ধরে দাঁড়িয়েও সবার প্রথমে মহিবের গোষ্ঠী উদ্ধার করল। পিজাসে রাত 8টা থেকে মায়ের সাথে কথা বলছে, জরুরি আলাপ। কথার এতটা সময় এসেও ওর মাকে ওটা কেবলই বোঝালো যে, পিজা, মেয়ে হয়েছে যখন তখন তোমাকে বিয়ে দিতে হবে না, নাকি সারা জীবন তোমায় আমরা দেখে রেখে দিতে পারবো? ফিজা উত্তর করলো, আমি পড়ালেখাটা শেষ করেই বিয়ে করবো আম্মু, এখন না। ভালো সম্বন্ধ হলে বিয়ে দিব না? তোমার আব্বুরও তো শরীর খারাপ দিন দিন বেড়ে যাচ্ছে। বিয়ের পরও তো মানুষ পড়ালেখা করে পিজা। তুমি জানো না তোমার আব্বুর অলরেডি ওপেন হার্ট সার্জারি করানো? মানুষটার অসুস্থতা সম্পর্কে জানো না নাকি? জানি, কিন্তু আমি পড়ালেখা শেষ করি প্লিজ আম্মু। তারপর ভাবি, তোমার কথা যদি আমরা সব রাখতে পারি, তুমি কেন রাখতে পারবে না? তোমার আব্বুর দিকটাও তোমার ভাবা উচিত। আব্বুর শরীর খারাপ আমি তো জানি আম্মু, কিন্তু বিয়েটাই সমাধান। ওপাশ থেকে জানানো হলো, তোমার আব্বুর বন্ধুর ছেলে নিজ থেকে প্রস্তাব দিয়েছে, না করি কিভাবে? তোমার আব্বুরও তো একটা মুখ আছে তাই না? পিজা অনেকটা সময় এভাবে কথা বলেই কল রাখলো। মেজাজ খারাপ লাগছে ওর। মায়ের সাথে কথা কাটাকাটি হয়েছে কিছুটা, না চাইতেও হয়েছে। এদিকে ওপাশ থেকে আয়মানও বেশ কয়েকবার কল দিল। পিজা মেজাজ খারাপ নিয়েই কল তুলল। ওপাশ থেকে আয়মান বলল, এত সময় ব্যস্ত? কার সাথে কথা বলছিলে পিজা, যে ফোন তোলার সময় নেই? পিজা বলল, তুমিও এতবার কেন কল দিচ্ছিলে? কথা বলছি তো আমি কারোর সাথে। পিজার গলা শুনে আয়মান থেমে গেল। ছোট্ট শ্বাস ফেলে বলল, কেউ কিছু বলেছে? না। আয়মান শান্ত স্বরে জানালো, তাহলে কথার টোন এমন কেন? ফিজা ছোট্ট শ্বাস ফেলল, বলল, কিছু বলবে আয়মান? না বললে ফোন রাখো, আম্মু কল দিচ্ছে। কিছু হয়েছে? তুমি টেনশন করছো কিছু নিয়ে? ফিজা বলল, তেমন নয়। তোমার তো 2 দিন পর পরীক্ষা। পড়ো আয়মান, আমি পরে কথা বলবো তোমার সাথে। মিথি ফিরল রাত 8টায়। আজ তুলনামূলক কাজের চাপ বেশি ছিল বোধহয়। মিথি দুপুরেও খাওয়া হলো না, খিদেতে ওর পেট চোচো করছে। স্বাভাবিকভাবে প্রেগন্যান্সিতে খিদের পরিমাণ বেশি থাকে, তার উপর এতটা সময়ও খায়নি। শারীরিক ক্লান্তি আর দুর্বলতা নিয়েও সর্বপ্রথম হাত মুখ ধুয়ে খাওয়ার উদ্দেশ্যে রান্নাঘরেই গেল। অথচ হতাশ হতে হলো যখন দেখা গেল হাঁড়ি পাতিলগুলো মোটামুটি খালি পড়ে আছে। মিথি ছোট শ্বাস ফেলল। হিয়া সম্ভবত আজ বাড়ি গিয়েছে। রিদি আর পিজা রান্নায় মোটামুটি কাঁচা। এ কারণে বোধহয় যা ছিল তা দুজনে ভাগাভাগি করে খাওয়ার পর আর রান্না করে রাখা হয়নি। মিথি বাহিরে একবার তাকালো, পিজা আপু পিড়ে নিয়ে রিদিও পড়ছে। তারপর খিদে নিয়ে মিথি হাঁড়িটা ধুয়ে নিল। চাল ধুয়ে চুলোয় বসাতে নিতেই দেখা গেল গ্যাসের তামাশা। খুবই অল্প তাপ। সকালের দিকে কিংবা দুপুরেও লাইন গ্যাস হওয়াতে এই সমস্যাটা ফেস করতে হচ্ছে। মিথি ছোট্ট শ্বাস ফেলে ওভাবেই চুলোয় ভাতের হাঁড়ি বসিয়ে বের হয়ে এলো। একপাশে বসতে নিতে রিদি বলল, তোমার চোখ মুখ খুব ক্লান্ত দেখাচ্ছে মিথি আপু, কিছুক্ষণ ঘুমাও। মিথি উত্তর করলো, হ্যাঁ ঘুমাবো। রিদি ফের বলল, হিয়া আপু কল করেছিল, তোমার কথা জিজ্ঞেস করেছে। যাই হোক, কেমন চলছে প্রথম কাজ করা? সব ভালো ওখানে? ভালোই চলছে, কিছু ক্ষেত্রে মানিয়ে নিচ্ছি, কিছু ক্ষেত্রে অত্যাধিক ভালো এমন। এইটুকু বলে মিথি চোখ বুঝলো কিঞ্চিত, মাথাটাও ওর ব্যথা করছে, সাথে গুম গুমও লাগছে। পায়ের দিকটায় কিঞ্চিত টান পড়ে আছে, বোধহয় হাঁটা চলার কারণে। মিথি এসব নিয়ে কিছুটা সময় ওভাবে বসে থাকতেই হৃদির ফোনে কল এলো। হিয়া কল করেছে, বলল মিথি। মিথি ফোন কানে নিল হৃদির থেকে। ওপাশ থেকে আবার বলল, কতক্ষণ হলো ফিরেছিস? আমি হৃদিকে আরও 2বার কল করেছিলাম। হৃদি বলেছিল, ভালোভাবে পুষেছিস? কল করে খোঁজ নিতে পারিনি আমি। দূর পাগল, আমি তোর খোঁজ নিব নাকি তুই? খাওয়া হয়েছে তোর? মিথি উত্তর করলো, হয়নি, রান্না বসিয়েছি।
তাও গ্যাসের অবস্থা খুব খারাপ। গ্যাস আসলে রান্না হয়ে যাবে আশা করি। দুপুরেও তো আজ খাসনি। খিদে লাগছে না? মিথির খিদে লেগেছে, একটু বেশিই লেগেছে। তবুও বলল তেমন লাগেনি। এই মিথ্যে কথা বলছিস। ওই রুমে কিছু এমনি আছে কিনা দেখ, ফল টল কিছু আছে কিনা দেখ। আপাতত থাকলে ওগুলো খেয়ে নি, ক্ষতি হবে এভাবে। হুম। হিয়া আবারও বলল, তোর ভাইকে দেখেছিলাম আজ মিথি। ও, আমার কথা জিজ্ঞেস করেছে? না, তবে বলল তুই যাতে বাড়িতে যাস, তোর বর তোকে নিতে এসেছিল, খোঁজ করেছিল। মিথি ব্রু কুঁচকাল, বলল আদ্র? হ্যাঁ, তোর বর। কেন? বলল সে তার ভুল বুঝতে পেরেছে, তাই যাতে ভুল সবটা ভুলে তুই ফিরে যাস। শুধু শুধু রাগ অভিমান করে একটা সংসার ভেঙে লাভ আছে নাকি? এসব বলল। ও আচ্ছা। হিয়া আবারও বলল, তোর ভাই তোর সাথে দেখাও করতে চাইল মিথি। মিথি ক্লান্ত গলায় জানালো, হয়তো এসবই বলবে, বুঝতে পেরেছি। হিয়া কৌতূহল নিয়ে বলল, তুই ফিরবি? ফিরে যাবি মিথি? মিথি চুপ থাকলো। অনেকটা সময় পর বলল, আদ্র যদি ভুল বুঝতে পারে তাহলে ফেরা উচিত আমার? হিয়া জবাব দিল, না, কুকুর সবসময় কুকুরই থাকে মিথি। তুই ফিরবি না, একদমই ফিরবি না। আদ্রর মা বিরিয়ানি রান্না করেছে, আদ্রর পছন্দের খাবার। আগে হলে আদ্রর মা নিজে ছেলেকে ডেকে আদর যত্ন করে খাওয়াতো, অথচ আজ ডাকলো না অব্দি। টেবিল যেভাবে বেড়ে রাখা ওভাবেই আছে। আদ্র মায়ের দিকে একবার চাইলো, বলল, অনেকদিন পর তুমি বিরিয়ানি রান্না করেছো নিজ হাতে আম্মু। আদ্রর মা হাসলো, ছেলের পাশে চেয়ারে বসে হঠাৎ বলল, আদ্র, মিথি গিয়েছে আজ অনেকগুলো দিন হলো। তুমি ভালো আছো এখন, তাই না? আশা করি সুখেই আছো। মিথির কথা হঠাৎ তোলার কারণ হলো আদ্রর মা হিয়ার খবর জানতে পেরেছে মিথির ভাইয়ের মাধ্যমে। ওখানে গিয়ে হিয়ার সাথে দেখা করবে, সুযোগ মিললে মিথির সাথেও দেখা করবে। অনেকদিন মেয়েটার খোঁজ নিতে পারেনি সে, কোনো মাধ্যমে পায়নি। আদ্র মায়ের কথা শুনে বলল, আমি ফিরিয়ে আনতে গিয়েছিলাম ওকে আম্মু। ও না ফিরলে আমার কি করার? জোর করে আনবো নাকি ওকে আমি? নিশ্চয়ও ফিরে আসার মতো ভালো কোনো কাজ তুমি করনি আদ্র। নিজের সন্তানকে কি করে মানুষ চায় না? ছি, আমার মাঝে মধ্যে ইচ্ছে করে তোমাকে তো বিষ খাইয়ে মেরে ফেলি আদ্র। এতটা অমানুষকে আমি কি করে বড় করেছি? আদ্র ব্রু কুঁচকে বলল, মিথি তোমার কাছে আমার চাইতেও আপন? কারণ ও তোমার মতো অমানুষ নয় আদ্র। ও চারিত্রিক গুণাবলী যথেষ্ট সুন্দর। ও আমার বংশধরকে বহন করছে শত বাধা পেরিয়ে। আর এদিকে তুমি এমন একটা অমানুষ তৈরি হয়েছ যে তোমার জন্য আমি ওকে হারিয়ে ফেলেছি। যোগাযোগের সর্বনিম্ন মাধ্যমও খুঁজে পাচ্ছি না। আদ্রর রাগ লাগলো। সবসময় মিথি ভালো এটা শুনতে তার ইচ্ছে হয় না, অসহ্য লাগে। মিথিকে পেলেও বোঝাতো সব হারে হারে, সবটা দেখাতো। আদ্রর আগে মুখ টান টান করে বলল, মিথির জায়গায় তুমি মোহুকে অ্যাকসেপ্ট করলে তো এসব হতো না আম্মু। আমিও তোমার চোখে অমানুষ হতাম না। আদ্রর মা রেগে জানালো, মিথির জায়গায় তুমি মোহুকে বসাও কিভাবে? কোথায় মোহু আর কোথায় মিথি? আমি শিওর মোহুর মতো মেয়েরা কখনো সংসার করতে পারবে না। তুমি দেখে নিও আদ্র, মোহু তোমায় তোমায় কখনোই বিয়ে করতে রাজি হবে না। মোহু সংসার করতে জানে না আদ্র। ওরা বাসে আলতা অহংকার নিয়ে। আদ্র তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, মোটেই না। মোহু আমায় নিয়ে সংসার করার স্বপ্ন দেখে। তাই নাকি? হাসালে। তাহলে করছো না কেন বিয়ে? সমাজের চোখে তো তোমার আর মোহুর সম্পর্কটা খুব একটা পবিত্র দেখাচ্ছে না, এমনকি আমার চোখেও না। আদ্রর আগে হাসপাস লাগে। ওটুকু বলে ও না খেয়ে উঠে গেল, হনহন করে নিজের ঘরে গেল। তারপর আবারও বের হয়ে এলো। সদর দরজার দিকে যেতে যেতে আদ্রর মা বলল, অপাত্রে ভালোবাসা দান করলে পরে আফসোস করতে হয় আদ্র। আমি শিওর তুমিও একদিন খুব পস্তাবে, খুব। আদ্র সদর দরজায় গিয়ে দাঁড়ালো, তাচ্ছিল্য নিয়ে হেসে বলল, ওই কেউ মিথির জন্য? জীবনেও না। মিস্টার এহসান, মোহর বর্তমান বিজনেস পার্টনারই বলা চলে এই ছেলেটাকে। চোখে মুখে আলাদা তেজ ফুটে ওঠে যেন তাকালেই। একটা আলাদা দম্ভ অহংকার। মোহ প্রায় মিনিট 10 হলো গ্লাসের ওপাশ থেকে এই ছেলেটার চোখ মুখে তেজ জেদ দম্ভ পরক করছে। ও ইন্টারেস্টেড হয়ে পড়েছে এই ছেলেটার প্রতি, কোনোভাবে আগ্রহ জমাচ্ছে এই ছেলের প্রতি। না না, ও তো আদ্রকে ভালোবাসে। আদ্রকে সে এসেছে এতকাল। ওর দুনিয়াতে সবচাইতে আপন মানুষটাই হলো আদ্র। তাহলে ও কেন এই ছেলেটার পিছনে এত সময় নষ্ট করছে? মোহু ছোট্ট শ্বাস টানে, তারপর পা বাড়িয়ে সামনে এগিয়ে ছেলেটার কাছে গেল। হেসে বলল, মিস্টার এহসান, সময় নষ্ট হলো আপনার? এহসানের চোখে মুখে বিরক্তি এবং সুস্পষ্ট দম্ভ নিয়ে বলল, এহসান লাইফে শুধু শুধু সময় নষ্ট করে না মিস মোহু।
10 মিনিটস ইনভেস্ট করে 10 crore আর্ন করে নিতে জানে এহসান। ভেরি গুড। আপনি চাইলে কালও কিছুটা সময় করতে পারেন আমার জন্য। করবেন? কোন দরকারে? মোহু সুন্দরভাবেই হেসে বলল, আমার জন্মদিন। নর্মালি মানুষ বাবা মা পরিবার নিয়ে জন্মদিন সেলিব্রেট করে, কিন্তু আমি অফিসের সবার সাথেই সেলিব্রেট করি। আপনাকেও ইনভাইটেশন কার্ড দেওয়া ছিল। সাধারণত মোহর মতো মেয়ে এমন হেসে হেসে কথা বলে নিজের জন্মদিনে যেতে বললে যে কোনো পুরুষই বোধহয় উতলা হবে, গদগদ হয়ে রাজি হয়ে যাবে। অথচ এহসানকে রাজি হতে দেখা গেল না, বরং বলল, আপনার কেন মনে হলো আপনি ইনভাইটেশন কার্ড দিলেই আমি সত্যি সত্যি আপনার বার্থডে সেলিব্রেট করতে চলে আসব? আসতে হয় মিস্টার এহসান। কোম্পানির সুবিধার্থে সম্পর্ক ভালো বজায় রাখতে হলেও আসতে হয়। বিজনেস সম্পর্কে মোটামুটি আমার ভালো ধারণা আছে। এহসান ব্রু নাচিয়ে বলল, এমনও তো হতে পারে আমি সম্পর্ক ভালো রাখার সুবিধার্থে কিছুই করলাম না, তবু আপনি সম্পর্কটা সুন্দরী রাখলেন অদৃশ্য কোনো টানে। হতে পারে না? মোহু হেসে চাইল, এই এহসানের কথায় আসলেই কোনো টান আছে, নয়তো মোহু এই ছেলের কথা শুনে এতটা উৎফুল্ল বোধ করত। বলল, আপনার কথায় আলাদা আলাদা এক চতুরতা স্পষ্ট মিস্টার এহসান। এমন তো না যে আপনি কোনো বোকা মহিলা, হয়তো আমার চতুরতায় সামলে উঠতে পারছেন না, এই আর কি। আই থিঙ্ক আপনি সুন্দর ফ্লার্টও করতে পারেন মিস্টার এহসান। আমি ফ্লার্ট করলে আপনি এতক্ষণে এটুকুতে আটকে থাকতেন না মিস মোহু, বহু আগে বহু কিছু অফার করে বসতেন। যেমন? এহসান উঠল, বলল, আপনি জানেন আমি কি মিন করেছি? মোহু তাকালো। এহসান নিজের আলাদা ভাব নিয়েই হেঁটে গেল। আজ মোহুই ডিনার অফার করেছিল এহসানকে, তাই কথাটা চেপে গেল। এহসানের পিছু পিছু গেল। তারপর গাড়িতে উঠল এহসানের সাথে সংকোচ ছাড়াই। আদ্র মোহুর অফিসেই এসেছিল, জানতে পারলো কোথাও গিয়েছে। তারপর মোহুর বিশ্বস্ত একজন লোক থেকে কোথায় গিয়েছে তার ঠিকানা নিয়ে দেখা গেল রেস্টুরেন্টে মোহু এবং আরেকজন অপরিচিত ছেলে। আদ্র ব্রু কুঁচকাল। কিছুক্ষণ সে থেকে আবারও বের হয়ে এলো। কল দিল মোহুকে। কল তুলতেই বলল, মোহু। হ্যাঁ আদ্র বলো। আদ্র জিজ্ঞেস করে, কোথায় তুমি? উত্তরে এলো, একটা মিটিং ছিল, 8 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছাবো আদ্র। আমি অপেক্ষা করছি, আসো। মোহু সত্যি 8 ঘন্টার মধ্যে এলো। আদ্রর রাগ লাগছে অযথাই, চোখ মুখ লাল হয়ে আসছে, রাগে হাঁসফাঁস লাগছে, চেহারাও অস্বাভাবিক লাগছে। মোহু আসতেই আদ্র চোখ তুলে চাইল, বলল, মোহু। মোহু তাকালো, কিছুক্ষণ পরখ করে বলল, কি হয়েছে আদ্র? এমন কেন চোখ মুখের অবস্থা? তুমি ঠিক আছো? আদ্র আচমকাই মোহুকে জড়িয়ে ধরল। কেন দৌড়ল তা বোধ হয় ও নিজেও জানে না। রোধ করে নিঃশ্বাস ফেলে বলল, মোহু। মোহু হাত বুলালো ওর মাথায়, বলল, হ্যাঁ বলো আদ্র। রেগে আছো তুমি? কষ্ট হচ্ছে? এমন করছো কেন? আমি তোমাকে ভালোবাসি মোহু, তুমি জানো তাই না? আমার সাথে চিট করার সাহসও করো না মোহু, কখনোই করো না। হঠাৎ হঠাৎ এ কথা কেন? আদ্র ওভাবেই ওকে জড়িয়ে ধরে আসছে, ঘাড়ে মুখ গোজায়। বলল, তুমিও আমায় ভালোবাসো রাইট? বাসি। বাসি তো। তো আমি তোমাকে বিয়ে করতে চাইছি এই মুহূর্তেই। আমার আর এরকমের সম্পর্ক ভালো লাগছে না। আই নিড ইউ মোহু, চলো বিয়ে করে কোথাও চলে যাই। মোহু অবাক হলো যেন, বলল, কী সব বলছো আদ্র? আদ্র মুখ তুলে চাইল, বলল, ভালোবাসো রাইট? তো বিয়ে করতে কী সমস্যা মোহু? আমরা অনেক আগে বিয়ে করে ফেললে মিথি কোনোভাবেই আমার লাইফে আসতে পারতো না। আম্মু মিথিকে বিয়ে করতে বলার পরেও আমি তোমাকে বিয়ে করার অফার দিয়েছিলাম। কি এত সমস্যা বিয়েতে তোমার? মোহু মুহূর্তেই বলল, আমি এখনই বিয়ে করতে চাই না, সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে আমার। তো এটা তোমার ভালোবাসা? আশ্চর্য, এত সব করতে তোমার সমস্যা হচ্ছে না, শুধু বিয়েতেই সমস্যা? মোহু রেগে গেল যেন আচমকা, চিৎকার করে বলল, টিপিক্যাল পুরুষদের মতো চিন্তা করছো কেন আদ্র? বিয়ে ছাড়া মানুষ টাইম স্পেন্ড করে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে? বিয়ে বাধ্যতামূলক নাকি? বিয়ে করে কয়জন সুখে আছে আদ্র? তোমার বউ কি সুখী হয়েছে বিয়ে করে? আদ্র রাগে কপাল কুঁচকালো। মোহু থুতনি চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আমার বউ সুখী হয়নি বলে কি বোঝাতে চাইছো তুমি? আনসার মি মোহু। তুমি একজন ভালো হাজব্যান্ড নও, বাট একজন ভালো লাভার আদ্র, এটাই বললাম। যদি বিয়ের পর তুমি বদলে যাও। আদ্র রাগে সোয়াল শক্ত করে, দাঁতে দাঁত চাপে। তারপর মোহুর গাল চেপে ধরে বলল, আমি ভালো হাজব্যান্ড হইনি কার জন্য? তোর জন্য মোহু। তুই কি চেয়েছিলি আমি একাধারে দুজনকে ভালোবাসবো? তোকেও আবার মিথিকেও? ভালো তো তোকেই বেসেছিলাম, এই জন্য মন থেকে সরাতে পারছি না, নয়তো সরিয়ে ফেলে দিয়ে সংসার করতাম মন দিয়ে।
এটুকু বলে ও আবারও বের হয়ে গেল। মোহু হতবিহ্বল। ওর সাথে আদ্র এমন ব্যবহার কখনো করেনি, কখনোই না। ও যেভাবে বলতো আদ্র ওভাবেই করত, ওকে পুতুলের মতো ট্রিট করত। আজ কি এমন হলো? এমন কেন করলো আদ্র? মিথির এভাবে করে 2 মাস কেটে গেল ভালোভাবেই। এতদিন মিথির সন্তান সম্ভব এটা চোখের দেখাতে না বোঝা গেলেও এখন দৈহিক গঠনের কারণে বোঝা যায় একটু একটু। তবুও এখনো পর্যন্ত যে কারোর কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি, এতে মিথি বোধহয় সুখী অনুভব করে। আজকাল মানুষের কথাকেও ও ভয় পায়, মানুষজনকেও ভয় পায়। মানুষজনের প্রশ্ন তো আরও। মিথি ছোট্ট শ্বাস ফেলে। এখন রাত 8টা, তার কাজ শেষ। বাসা যাওয়ার জন্য বেরিয়ে যেতে নিতেই দেখা হলো ডক্টর ফাজরিনের সাথে। মিথিকে দেখে সর্বপ্রথম সে হাসল, বলল, ভালো আছো মিথি? মিথি তাকালো, বিনিময়ে সেও হাসল। তবে মনে প্রশ্ন আসে, আদ্রর সাথে কি ডক্টর ফাজরিনের যোগাযোগ হয়? কোনোভাবে বলে দিলে আদ্র যদি জেনে যায়? শুকনো হেসে বলল, ভালো আছে আপনি? একদম ভালো। তুমি এখানে জব করছো? এই অবস্থায় এতটা পরিশ্রম শরীরে সইতে পারবে? মিথি হেসে জানালো, পারবো, পারছি। ডক্টর ফাজরিন মিষ্টি করে হাসল, বলল, যত্ন নিও নিজের এবং বাচ্চার। ভালো থেকো। মেয়েদের আত্মনির্ভরশীল হওয়া অবশ্যই ভালো। এটুকু বলে ডক্টর ফাজরিন পা বাড়ালো। মিথি তাকিয়ে দেখল, তারপর সেও পা বাড়ালো নিজের মতো। রাতের শহরে তখন ব্যস্ততার চাপ স্পষ্ট। চারপাশে মৃদুমন্দ হাওয়া, অথচ রাস্তায় এত গাড়ির সরগমীয় রিক্সা মিলছে না। মিথি কিছুটা বিরক্তই হলো। প্রায় মিনিট 20 দাঁড়িয়েও যখন রিক্সা পেল না, তখন হতাশ হলো। ঠিক তখনই আসমকা নিজের সামনে একটা রিক্সা থামতে দেখা গেল। মিথি ব্রু কুচকালো। রিক্সায় বসা মানুষটা হিমেল ভাই। মিথির দিকে সে ব্রু কুচকালো সে। জিজ্ঞেস করলো, রিক্সা নেই? মিথি তাকালো, উত্তরে বলল, আজ পাচ্ছি না। হিমেল কিছুটা সময় চুপ থাকলো। তারপর এদিক ওদিক সে দেখলো খালি রিক্সা দেখা মিলছে না। তাই আবারও জিজ্ঞেস করলো, একই রিক্সায় যেতে অসুবিধা হবে তোর? মিথি শুনলো বোধহয়, তবুও জিজ্ঞেস করলো, জি? এই রিক্সায় যেতে অসুবিধা হবে তোর? মিথি আবার ইতস্ত বোধ করলো। হিমেল ভাই এর সাথে তার ইদানিং কয়েকদিন পরপরই দেখা হচ্ছে, কথা হচ্ছে, এবং না চাইতেও সাহায্য নিতে হচ্ছে। এ যেমন সেদিন ছাতা নিতে হলো, কয়েকদিন রিক্সা পাচ্ছে না বলে দাঁড়িয়েছিল। তখনও হিমেল ভাই তার পাশে দাঁড়িয়েছিল যতটা সময় রিক্সা পায়নি। মিথি ইতস্ত বোধ করে উত্তর করল, আমি একটু পর রিক্সা পেলেই চলে যাব হিমেল ভাই। আশা করি পেয়ে যাব, আপনি চলে যান। হিমেলের উত্তরটা মোটেও পছন্দ হলো না। বলল, পেয়ে যাবি তা তো আমিও জানি, কিন্তু কখন পাবি তা তুই জানিস? এতটা সময় দাঁড়িয়ে থাকতে ভালো লাগবে না নিশ্চয়ই তোর? এতক্ষণ অপেক্ষা করেছি যখন, আর কিছুটা সময় অপেক্ষা করলেই পাবো। হিমেল ছোট্ট শ্বাস ফেলে। মিথি যে ওর সাথে একই রিক্সায় কখনোই যাবে না তা হিমেল ভালোভাবেই জানে। তাই সে নেমে গেল দ্রুত। বলল, আমি নেমে গেছি, এবার তুই যেতেই পারিস। প্রয়োজন নেই তো হিমেল ভাই, আমি একটু পর চলে যাব রিক্সা পেলেই। আমার সাথে যেতেই তো অসুবিধা ছিল, তাই না? তাই তো নেমে গেলাম। একা যেতেও অসুবিধা হবে নাকি তোর? মিথি উত্তর করল, না, কিন্তু ওটা আপনি নিয়েছেন, আপনার নিশ্চয় দেরি হবে। আমি ঠিক চলে যেতে পারবো প্রতিদিনের মতো। হিমেলের এবার ব্রু কুচকে এলো। ব্রুসি জিজ্ঞেস করলো, আমি তোকে খারাপ কিছু বলিনি নিশ্চয়, কিংবা খারাপ কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আমার নেই এতে? মিথি বিনয়ী স্বরে জানালো, আপনি ভুল বুঝছেন। আমি সত্যি আপনার থেকে এই সাহায্যটা নিতে চাইছি না বলেই উঠছি না, আর অন্য কিছু না। কেন? আমি কি অপরিচিত? আপনি আমার গ্রামের বড় ভাই, এছাড়া খুব একটা পরিচিতি নেই আমাদের হিমেল ভাই। ছোট থেকে আপনাকে হিমেল ভাই হিসেবে জেনে এসেছি, এটাই বলতে গেলে পরিচয়। কিন্তু এতবার সাহায্য নেওয়ার মতো আমার আপন কেউ নন আপনি। মোট কথা, আমি বারবার আপনার থেকে সাহায্য নিতে চাইছি না। তুই আমাকে অপরিচিত বলছিস, তাই তো? ওকে ফাইন, আমি তোকে চিনি না আজ থেকে। মিথি নিরাশ হলো। পরপরই খালি রিক্সা দেখা গেল। হাত উঁচিয়ে রিক্সাটা ইশারা করে মিথি বলল, রিক্সা পেয়ে গেছে হিমেল ভাই, আপনিও চলে যান। রীতি তখন সন্ধ্যায় দোকানে এসেছিল কিসের জন্য। দোকান থেকে জিনিসপত্র কিনে আবারও সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিতেই দেখা হলো সেই পরিচিত রীতির সেই অপছন্দে আন্টির সাথে। ভদ্রমহিলা বোধহয় দোকানের জন্যই নামছিল। রীতিকে দেখে মুহূর্তে ব্রুকুসকে ডাকলো, এই রীতি, এই। রীতির পছন্দ হয় না এই মহিলাকে, তবুও হেসে বলল, কি আন্টি, কিছু বলবেন? ভদ্রমহিলা সন্দেহী নজরে বলল, তোমাদের সাথে যে মেয়েটা থাকে, ওই যে মিথি নাকি তিথি নাম, ও প্রেগনেন্ট নাকি? দেখতে তো লাগে প্রেগনেন্টের মতো। কিছু হবে নাকি ওই মেয়ের? রীতি বিরক্ত হয় মনে মনে, বলল, প্রেগনেন্ট মনে হলো তো কিছু হবে, ও কিছু অবশ্যই হবে আন্টি।
আরে মজা করছি না, সত্যি বলো, কিছু হবে? পেটটা কেমন ফুলা ফুলা? রীতি হতাশ স্বরে জানালো, হ্যাঁ আপু প্রেগনেন্ট। ভদ্রমহিলা চমকে উঠলেন যেন। বললেন, সে কি? মিথি হৃদি ব্রু কুসকে জানালো, কি? আপনার ধারণা সঠিক হলো। আপনার তো খুশি হওয়া উচিত, তা না হয়ে এমন চ্যাত করে উঠলেন কেন? ভদ্রমহিলার সন্দেহী দৃষ্টিতে আবারও পিস করে বলল, বিয়ে শাদী হয়েছে মেয়ের? কেন হবে না? নাকে নাকফুল, হাতে ছড়ি দেখেননি নাকি আপনি আন্টি? তো বিয়ে হলে এভাবে পোয়াতি মেয়ে একা থাকে কেন পরিবার ছাড়া? তোমাদের সাথে এভাবে থাকে কেন? এই সময় কত কি সমস্যা হয়? হৃদি চোখ ছোট ছোট করে তাকাই, বলল, হয়তো কারণ আছে তাই থাকছে আন্টি। স্বামীর সাথে সম্পর্ক ভালো তো? কই এতদিনেও তো কোনোদিন স্বামীকে এসে দেখে যেতে দেখলাম না। নিশ্চয়ই সংসারে কোনো সমস্যা চলছে, তাই না? হৃদির বিরক্ত লাগে, তবুও বলল, আপনার কৌতূহল দেখে আমার হাসি পাচ্ছে আন্টি। আপুর অ্যাডমিশন টেস্ট না সামনে, ও কারণেই আপুর বান্ধবী মানে হিয়া আপু সহ একসাথে এখানে থাকছে, আর কিছুই না। আপনি একটু বেশি বোঝেন। ভদ্রমহিলা আবার বোধহয় কিঞ্চিত রাগ করলেন, জানালেন, মোটেই বেশি বুঝছি না। আমার মন বলছে তোমরা কিছু লুকিয়ে যাচ্ছ। আদৌ মেয়ে বিবাহিত কিনা তাও সন্দেহ। হৃদি আবার সরাসরি বিরক্তি দেখালো, উত্তর না করে দফাদফ পা ফেলে উঠে গেল। হতাশ হয়ে মুখটা বাংলার পাঁচ মতো করে এক কিনারায় বসতেই হিয়া তাকালো। ব্রুগুছিয়ে বলল, কি হয়েছে? হৃদি বলল, ওই যে আন্টিটা বিরক্তিকর। মিথি আপুর সম্পর্কে তদন্ত করা শুরু করে দিয়েছে। কেন? মিথি আপু প্রেগনেন্ট তাই? তো ওটা তো এতদিন বোঝেনি, এখন বোঝা যাচ্ছে। তাই মহিলার আজগুবি কথাবার্তা আর কি, বাদ দাও। হিয়া ছোট্ট শ্বাস ফেলে জানালো, ও মিথিকে বলিস না এসব, ও আবার ভাবতে শুরু করে দিবে। আচ্ছা। হিয়া কথা শেষ করে আবার নিজের জায়গায় গেল। ফোন হাতে নিতেই দেখা গেল দীপ্রর মিসড কল। 11টা কল, তাও প্রায় 10 মিনিট আগের। মোবাইল সাইলেন্ট থাকতে বোধহয় শুনিনিও। হিয়া ক্লান্ত ভঙ্গিতে ফোন তুলে নিয়ে কল ব্যাক করলো। দীপ্র কল তুলতেই উত্তর করলো, দীপ্র কল দিয়েছিলি? ওপাশ থেকে উত্তর এলো, কেন তোর ফোনে মিসড কলের নোটিফিকেশন দেখায় না হিয়া? হিয়া ছোট্ট শ্বাস ফেলল তেরা কথা শুনে। প্রশ্ন করলো, কেন কল দিয়েছিস? এমনি। কোচিংয়ে তো নিয়মিত আসি না দীপ্র। পড়ালেখা কেমন চলছে তোর? দীপ্র হতাশরে জানালো, পড়ালেখায় মন দিলে কিছুই বসছে না। তবে আমার খুব ইচ্ছে তোর সাথে একই ভার্সিটিতে চান্স পাওয়ার হিয়া। যদিও পরীক্ষার ডেট কাছে এসেছে বলে পড়ার ইচ্ছে আরও মরে গিয়েছে। চল, অ্যাডমিশন ফেস্ট না দিয়ে তুই আর আমি প্রাইভেট কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে যাই হিয়া। গুড আইডিয়া না? গুড, ভেরি গুড। কিন্তু তোর বাপের অনেক টাকা থাকলেও আমার বাপের নেই। সো ওই প্ল্যান বাদ। আচ্ছা, তোর সেই পছন্দের মেয়ের মন জয় করতে পারলি? ওজন তো খুব কমালি। ওই দিন দেখলাম আগের থেকেও বহু ওজন কমিয়েছিস। চোখ মুখ শুকিয়ে গেল। দীপ্র বলল, হুম, কমিয়েছি তো। কত কষ্ট করেছি। সুন্দর দেখাচ্ছিল নাকি আমায়? ওভাবে দিনরাত পড়ে থেকে না খেয়ে ডায়েট মেনটেন করলে আর দিনরাত এভাবে দৌড়াদৌড়ি করে জিমে গেলে আমারও ওজন কমবে, আমাকেও সুন্দর দেখাবে। দীপ্র সঙ্গে সঙ্গে জানালো, তুই ওজন কমালে ব্যাঙের মতো লাগবে। আমি তোর মতো পাগলও নই যে ছেলে পটানোর জন্য ওজন কমাবো দীপ্র। আই থিঙ্ক মেয়েরা এমনিতেই ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক। তোকে এভাবে দেখে অনেক ছেলে পটে যাচ্ছে হিয়া। চিকন হলে তো আরও ছেলে পটে যাবে। তাই তোর ওজন কমানোর চিন্তা নেই। হিয়া ছোট্ট শ্বাস ফেলল। কথা বলতে বলতে আজগুবি টপিক উঠে এসেছে, তাই বলল, এসব আজব টপিক বাদ দে। কল কেন দিয়েছিস সেটা বল। তোর বাসার ওখান দিয়ে যাচ্ছিলাম। প্রায় 5 দিন হলেও তোর সাথে দেখা হয়নি, তাই ভাবলাম দেখা করি। কিন্তু তুই তো কলই তুললি না। সাইলেন্ট ছিল ফোনটা। ও, দীপাপু আসছে আজ দেশে। আম্মু বলেছিল তোকেও বলতে। আসবি? হিয়া ব্রু কুঁচকে বলল, ইনভাইট করতে কেউ যদি এভাবে আসবে কিনা জিজ্ঞেস করে তো উত্তর কী দেওয়া যায়? না মানে তোকে তো এর আগেও বলেছিলাম, তুই আসিসনি। হিয়া উত্তর করলো না এবারে। কয়েক সেকেন্ড যাওয়ার পর বলল, আমার বাসা থেকেও কতটুকু দূরে গেলি এই 10 মিনিটে? বেশি না, তোদের রাস্তার মোড়ে রেস্টুরেন্টে। হিয়া মুহূর্তে প্রশ্ন ছড়ল, রেস্টুরেন্টে? তোর ওজন সতর্কতা। তোর কল পেয়ে ওখানে বাইক থামিয়েছি, রেস্টুরেন্টে ঢুকিনি। হিয়া আবার হেসে ফেলল। এই ছেলেটাকে সে পরিচয়ের শুরু থেকেই দেখছে ওজন নিয়ে লড়াই করতে, কিন্তু ইদানিং বেশিই করছে। দীপ্রকে তো ওর স্বাস্থ্য বেশি থাকায় অবস্থায়ও খারাপ লাগেনি। গলাটা একদম সাদা দবদবে, হাঁসের ছানার ন্যায় ছিল। দীপ্রর গায়ের রং সাদা, আর লম্বা হওয়াতে ওকে সাদা বুতু বলে বেড়াতো হিয়া। হিয়া বলল, ভেরি গুড, আমার বাসা নিচাই। তারপর রেস্টুরেন্টে গিয়ে পেট ভরে খাবো। টাকা কিন্তু তুই পে করবি দীপ্র। দীপ্র মুহূর্তেই বলল, ঠেকা পড়েছে আমার।
তুই খাবি, তুই পে করবি, আমি নেই। ছি, বোনের খাওয়ার বিলও পে করতে পারবি না? কার বোন? কোন বোন? হিয়া উত্তর করলো সঙ্গে সঙ্গে, তো তোর সম্পর্কের খালাতো বোন হয় দীপ্র, বোনের মতোই তো। দীপ্র প্রথমে চোখ ছোট ছোট করে চাইল, তারপর বলল, শুনে খুশি হলাম, কিন্তু আমার পকেটে এই মুহূর্তে টাকার নেই যা আমি তোকে খাওয়াবো রেস্টুরেন্টে নিয়ে। কষ্ট পেলাম, না করেছি কষ্ট পেতে। হিয়া চোখ মুখ নিরাশ করে বলল, ফোন রাখ বেয়াদব, ঘুম দিব আমি। বিপরীতে দীপ্র বলল, আমি আসলে তোর মুখে থাপ্পড় পড়বে হিয়া, বাসা থেকে নিচাই, আমি তোর বাসার নিচে আসছি। মহিবের হাতে একটা সস্তা সিগারেট, খুব যত্ন নিয়েও ঠোঁটে শোয়ায়, তারপর নিকোটিনের ধোঁয়া আকাশে উড়িয়ে দিতে দিতে বিড়বিড় করে, কেমন আছিস ফুল? জানি ভালো নেই, তবু আমার সাহস নেই ফুল তোকে ভালো রাখার দায়িত্ব নেওয়ার। তোকে একবার দেখতে যাওয়ারও সাহস নেই, যদি ভুলভাল অনেক প্রশ্নের সম্মুখীন হই। সেদিন তোর ভাবি যেমন প্রশ্ন করলো, এই ভয়েই আমি গ্রামে যাচ্ছি না ফুল। আমি আসলে তোর অনুভূতির সত্যি মূল্য দিইনি ফুল, সত্যি তোকে ভালোবাসিনি। ভালোবাসলে মানুষ সর্বপ্রথম নিজের সম্মান নিয়ে ভাবতে পারে বল। যেদিন তোর ভাবি আমায় কল দিল, আমি সেদিনই টের পেলাম আমি তোকে ভালোবাসিনি ফুল। আমার যা কিছু আছে তা এক আকাশ পরিমাণ আফসোস। তোকে কেন তখন গুরুত্ব দিলাম না ফুল, এই আফসোস নিয়েই আমি আজীবন কি করে কাটাবো। হৃদি পাশে এসে দাঁড়ালো, 2-1 সেকেন্ড হলো। মহিবের এমন আকাশের দিকে সে বিড়বিড় করা দেখেও ব্রু কুঁচকে নিল। এসেছিল রাগ জাগতে মহিবের উপরে, অথচ এখন কৌতূহল জমাচ্ছে এই লোকের প্রতি। কি বিড়বিড় করছে? হৃদি ব্রু কুঁচকে জিজ্ঞেস করলো, প্রেমিকা শোকে পাগল টাগল হয়ে গিয়েছেন নাকি মহিব ভাই? কি বিড়বিড় করছেন এমন করে? মহিব থেমে গেল, পাশে ফিরে চাইল হৃদির দিকে। ব্রো বাগিয়ে ওর দিকে তাকিয়ে মুখের সিগারেট ধোঁয়াটা আসমকা ছেড়ে দিল হৃদির মুখের ওপর। হৃদির সঙ্গে সঙ্গে নাক মুখ কুচকে নিয়ে কেসে উঠল। অবশেষে কাশি থামিয়ে হৃদি উত্তর করল, কি সমস্যা মহিব ভাই? আপনি সবসময় আমার ওপর এমন তোড়জোড় করেন কেন? ধোঁয়া কেন ছাড়লেন? হ্যাঁ কেন? মহিব উত্তর করল, সবসময় আমি সিগারেট মুখে তুললেই তোমাকে আমার পাশে পাই কেন? নিশ্চয়ই তোমারও সিগারেটের ধোঁয়া ভালো লাগে, তাই না? মোটেই না, তো দাঁড়িয়ে আছো কেন? নাকি আমাকে ভালো লাগে? হৃদি মুহূর্তে নাক মুখ কুচকে উত্তর করল, ছি, আমি তো এসেছি রাগ ঝাড়তে। তো রাগ ঝেড়ে বিদায় হও। হৃদি এসেছিল কত কথা শোনাবে, অথচ গুলিয়ে ফেলেছে। কয়েক সেকেন্ড চুপ থেকেও দম পেলে শুধালো রাগী কণ্ঠে, আমি পড়ালেখা না করলে আপনার সমস্যা কি? আমার আব্বুকে বলেছেন কেন আমি পরীক্ষায় গোল্লা পাই? পড়ালেখা করি না, আপনার সমস্যা কি? মুহিব ডোন্ট কেয়ার ভাব নিয়েই সিগারেটের ধোঁয়া ছাড়ল। বলল, যেটা সত্যি ওটাই তো বললাম, সমস্যা কি? এটা সত্যি না, মিথ্যে। তুমি পড়ালেখা করো? আমি পড়ালেখা করি, শুধু একটা পরীক্ষাতেই গোল্লা পেয়েছি, বুঝেছেন? মুহিব হেসে বলল, গোল্লা ইজ গোল্লাই, একটা পরীক্ষা হোক আর 10টা পরীক্ষা। আমার আপনাকে অসহ্য লাগে। মুহিব এবারেও হাসল। আশ্চর্যভাবে খেয়াল করলো এই মেয়েটার সাথে কথা বললে তার হাসি আসে, মন ভালো হয়, প্রফুল্ল লাগে এই মেয়ের বোকা বোকা কথা শুনলে। মন খারাপ হলে এবার থেকে মেয়ের সাথে কথা বলা যেতেই পারে। মুহিব বলল, তোমাকে আমার খুব সহ্যকর লাগে এমনও নয়। এই যে আপনি সারাদিন সিগারেট ফোঁকেন, জানেন আপনার পরিবার? কেন? হৃদি নাক মুখ কুঁচকে বলল, আপনি আমার আব্বুকে আজে বাজে কথা বলেছেন, এখন আমি আপনার আব্বু আম্মুকে আজে বাজে কথা বলবো? মুহিব ভ্রু নাচিয়ে বলল, কি বলবে? এই যে আপনি কোন মেয়ে থেকে স্যাকা খেয়ে সিগারেট ফোঁকেন রোজ, এটাই বলবো। মুহিব হাসল, বলল, তুমি বোকা রীতি, এটা স্যাকা নয় তো কি? মুহিব চুপ থাকলো, তারপর কিছুটা সময় চুপ থেকে গম্ভীর গলায় বলল, আফসোস। না পাওয়ার আফসোস? না, কাউকে সঠিক সময়ে মূল্য দিতে না পারার আফসোস। তো এখন দেন মূল্য? এটাও সম্ভব না। রীতি ব্রু কুঁচকে বলল, বিয়ে করে নিয়েছে নাকি আপনার ফেলে রেখে? হ্যাঁ। রীতি যেন পৈশাচিক আনন্দ পেল এবারে। একদম ভালো হয়েছে, এই লোক কষ্ট পেয়ে সমুদ্রে ভেসে যাক, পৈশাচিক আনন্দ নিয়েই ও বলল, একদম উচিত কাজ হয়েছে। ও মেয়েটাকে সামনে পেলে আমি 100টা ধন্যবাদ দিতাম গুনে গুনে। মহুর সাথে সেদিনের পর থেকে আদ্রর আচরণ বোধহয় বদলাতে শুরু করলো। যাকে এতটা ভালোবেসেছে, আদুরে পুতুলের ন্যায় যত্ন করেছে, তার প্রতি আদ্রর আচরণ বদলে যাচ্ছে। আদ্র নিজের প্রতি বিরক্ত হলো বোধহয়। মহু 7 দিনের ট্যুরে গিয়েছে, কোম্পানি থেকে যাওয়া, অথচ সে একই ট্যুরে মিস্টার এহসানও গিয়েছে। 7-8টা দিন ট্যুর শেষে ফেরার পর মহু এবার আদ্রর সাথে দেখা করেনি। আদ্র কল দিয়ে ডাকেও নি।
তবুও আদ্র এসেছে মহুকে দেখার জন্য। এতগুলো দিন দেখেনি বলে কথা। তারপর ঘন্টা দুয়েক মহু আর আদ্র সময়টা ভালোই কাটল, ফুরফুরে প্রেমিক প্রেমিকার নেয়। কিন্তু এর পর মুহূর্তে মিস্টার এহসানের কল এলো মুহুর ফোনে। আদ্র ব্রু কুঁচকে ফেলে। এত রাতে সে কেন কল করবে মুহুকে? আদ্র নিজেই বলল, মুহু, আবার সেই মিস্টার এহসান? সোজাসুজি বলো তুমি তার প্রতি ইন্টারেস্টেড। মুহুকে বিরক্ত দেখালো এই প্রশ্নে। ফোনটা কেড়ে নিল। আদ্র আবারও বলল, আর কতবার এই নিয়ে ঝামেলা করব আমরা? পছন্দ হচ্ছে না আমাকে আর? নাকি নতুন পুরুষ দেখে চোখে লেগেছে? কোনটা? মুহু তখনই জানালো, তুমি ভুল বুঝছো আদ্র। আমি যা বুঝার বুঝতে পেরেছি মুহু। আমি ছোট বাচ্চা নই। তুমি বলো, ফুরছে না আমাকে দিয়ে, তাই তো? কি চাইছো শিউরলি বলো। মুহুকে আদ্র জড়িয়ে ধরল। মেয়েলি গলায় বলল, আমি তোমায় ভালোবাসি আদ্র। আদ্র তাচ্ছিল্য নিয়ে যেন হাসল। মুহু চোখে চেয়ে বলল, অথচ আমি স্পষ্ট দেখেছি তুমি অন্য এক পুরুষকে চাইছ। ছি। মুহু বলল এবারে, তুমি অন্য এক নারীকে বিয়ে করেছ। আমি মেনে নিয়েছিলাম তো, তাই না? তাহলে আমার বিজনেস পার্টনার নিয়ে তোমার অসুবিধা কেন হবে? আদ্র ব্রু কুঁচকে বলল, শর্ত কি রেখেছিলে? আমার বিয়ে করা বউকে আমি ছুঁতেও পারবো না। যদি ছুঁই তুমি সম্পর্ক ভেঙে দিবে, বলেছিলে কি না? মুহু তাচ্ছিল্য নিয়ে বলল, তোমার মতো পুরুষ বউকে ছুঁয়ে দেখেনি আদ্র। এটুকু কি বিশ্বাসযোগ্য হলো? বিয়ের আগেই প্রেমিকাকে ছুঁতে পারে, সে বিয়ের পর বউকে ছুঁয়ে দেখেনি, অধিকার থাকার সত্ত্বেও? আদ্রর এদিকটায় নড়বড়ে হলেও ও দেখল না। মুহুর গাল চেপে সোয়াল শক্ত করে বলল, তোকে ছুঁয়েছি কারণ তুই প্রথমে আমার কাছে আসতি, বুঝলি? আমি প্রথম তোর কাছে যাইনি। তুই অধিকার দিয়েছিস বলেই কাছে গিয়েছি। আর কারো কাছে কি গিয়েছি? তুই আমার মতো পুরুষ বলতে কি বুঝালি? কি বুঝালি বল? রাত তখন 12টা। মিথির পেটের চামড়ায় কিছুটা ব্যথা। আজকাল খাবার হজম হতে সমস্যা হয়। রাতের বেলায় আরও বেশি হয় বোধহয়, সমস্যাটা অনুভব হয়। কাজ থেকে ফেরার পথেও সিঁড়ি বেয়ে উঠতেও কষ্ট লাগছিল। পায়ের মাংসপেশিও কেমন টান পড়ে আছে। গোড়ালিটা ব্যথা করছে। মিথি ছোট্ট শ্বাস ফেলে। সামনেই পরীক্ষার ডেট। হিয়াটা এত কষ্ট করছে ওর জন্য। অ্যাডমিশন টেস্টের আবেদনগুলো অবধি ওকে নিয়ে গিয়ে জোর করে করে দিয়েছে। কোনো টপিক না বুঝলেও বুঝিয়ে দিচ্ছে। কোচিংয়ে কোশ্চেনগুলো হুবহু মিথিকে এক্সাম দেওয়ার জন্য বাসায় এনে বানিয়ে দেয়। তারপরেও যদি মিথি জিমিয়ে থাকে কিভাবে হবে? মিথি এই 1.5-2 মাস যথেষ্ট সময় দিয়েছে পড়ালেখার পিছনে। এখনও হিয়ার পাশে বসে প্রশ্ন সলভ করছে। মূলত এই 2-1 মাস ও বই নিয়ে বসেছে হিয়ার জন্য। হিয়া জোর করছে বলে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস রেখে পড়ছে এখনও। মিথির আজকাল নিজেকে নিয়ে হতাশ লাগে না। মনে হয় না পৃথিবীতে সে খুব একটা বিপদে ফেসে গেছে। বরং মনে হয় যে কোনো সমস্যায় অতিক্রম করাই যায়, যে কোনো কঠিন রাস্তায় পার হওয়া যায়। অত অসাধ্য কিছুই নেই। তেমনি এই পরীক্ষার অধ্যায়টাও পার করে নেবেও কোনো মতে। কোনো না কোনোভাবেই ঠিকই কিছু একটা হয়ে যাবে। মিথি ছোট্ট শ্বাস ফেলে। হাতের কলম রেখে হিয়ার দিকে তাকাতে হিয়া উৎফুল্ল স্বরে বলল, চা নি মিথি? মাথা ঝিমঝিম করছে, তোরও বোধহয় ঘুম পাচ্ছে। এটা ঠিক। মিথির চোখ ছোট ছোট হয়ে এসেছে। ঘুম আসার দরুন কিছুটা লালচেও হয়ে এলো। তবে ম্যাথ সলভ করার কারণে তেমনভাবে ঘুমকে পাত্তা দিচ্ছে না চোখে। মিথি উঠল। হিয়ার দিকে সে বলল, আমি করে আনি? হিয়া সঙ্গে সঙ্গে উত্তর করলো, একদমই না, তুই বেলকনি থেকে হেঁটে আয় বরং, আমিই করছি। মিথি ছোট্ট শ্বাস ফেলে। টেবিল ল্যাম্পের মতো ল্যাম্পটা অফ করে বেলকনির দিকে গেল। রীতি বোধহয় বেঘরে ঘুমাচ্ছে। আর পিজার উপস্থিতি টের পাওয়া গেল বেলকনিতে, ফিসফিস করে কথার স্বরে। মিথি পা ফেলতেই কানে এলো ফিসফিস করা স্বর। মিথি তাকালো। বেলকনি দিয়ে রাস্তায় স্পষ্ট দেখা গেল আইভানের প্রতিচ্ছবি। ও হাসল। ফ্রিজা বোধ হয়ে অপ্রস্তুত হয়ে কল রাখল। মিথিকে বলল, তোদের দুজনের পড়ালেখা শেষ নাকি? মিথি হাসল, বলল, হিয়া চা করতে গেল আপু, তোমার জন্যও বলি। ফিজা ব্রুকুসকে বলল, এত রাতে চা? ঘুম পাচ্ছিল, তোমার জন্য বলবো? আচ্ছা বল। মিথি গেল। হিয়াকে চায়ের জল বসাতে দেখতে বলল, ফিজা আপু জেগে আছে, আপুর জন্য দে হিয়া। হিয়া তাকালো। আরও 1 কাপ চায়ের জল বেশি দিল। তারপর বলল, রিদি বেয়াদবটা কি করছে, ঘুমাচ্ছে? সারা শব্দ নেই, বোধহয় ঘুমাচ্ছেই। রিদিটা আর ঘুমাবে কেন? চর মেরে তোল ওরে। মিথি হেসে ফেলল। পা বাড়িয়ে গেল রুমের আলো জ্বালাতে। রিদিকে বাচ্চাদের মতো ঘুমাতে দেখে আবারও হেসে ফেলল। ঘুমাতে ঘুমাতে প্রায় বিছানা থেকে গড়িয়ে ফ্লোরে চলে এসেছে মেয়েটা। বলল, বেচারি কি সুন্দর ঘুমাচ্ছে, চর মারবি কেন? হিয়া চায়ের জল বসিয়ে দিয়ে নিজেও এলো। রিদিকে নাদুস নুদুস বাচ্চার মতো আরামে ঘুমাতে দেখে বলল,
তো কি করব, আমরা সবাই জেগে আছি, ওর ঘুমানো অন্যায় না বল। পিছন থেকে পিজা বলল, ডাকতে থাক, উঠে যাবে। মিথি প্রথমে ডাকলো, কাজ হলো না দেখে হিয়া সত্যি সত্যি আলতো হাতে সর মারল গালে, অথচ এতেও উঠল না। মিথি সর্বশেষ উপায় হিসাবে হৃদির লম্বা চুলের থেকে দুটো চুল টেনে ধরল। মুহূর্তে হৃদি কুকড়ে ওঠার ন্যায় মাথায় হাত রেখল। মুখ কুচকে এলো কেমন যেন, চোখ জোড়া বহু কষ্টে মেলে ধরে সবাই কেমন জাগ্রত আর রুমে আলো জ্বলতে দেখে গুম গুম স্বরে বলল, সকাল হয়ে গেছে মিথি আপু। মিথি যেন সত্যিই কথাই বলছে এমন একটা হাবভাব ধরে বলল, অলরেডি দুপুর হয়ে গেছে হৃদি, এতটা সময় কি করে ঘুমালে? তোমার না এক্সাম? বোকা রীতি মুহূর্তে লাফ মেরে উঠে পড়ল। চোখ কষলে ঘুম সরানোর চেষ্টা করতে করতে বলল, কি বলছো? দুপুর হয়ে গেছে? আমি তো অ্যালার্ম দিয়েছিলাম আপু। মিথি আবারও অবুঝ শিশুর মতো করে বলল, কখন দিয়েছ? বাজেনি তো, সময় দেখো ফোনে, দুপুর পেরিয়ে বিকেল। হৃদি প্রায় কেঁদেই দিবে। মোবাইল নিয়ে সময় দেখলো 12টা 27, এটুকুই শুধু দেখলো, অথচ পিএম নাকি এএম খেয়ালই করলো না। কাদু কাদু হয়ে বলল, আমার পরীক্ষা আপু, কি করব এবার? হিয়া পাশ থেকে এসে হৃদির পাশে বসল। হৃদির মাথায় সজোরে একটা চড় বসিয়ে বলল, হৃদি, তোরে কি এমনি এমনি বোকা বলি? সময় দেখ ভালো করে। হৃদি আবারও সময় দেখল, আবারও দেখলো 12টা 28। হিয়া আবার কপাল কুঁচকেই বলল, আরে গর্দ, ভালোভাবে দেখ। হৃদি এতক্ষণে খেয়াল করল, তারপর মিথির দিকে সে কেমন ফুঁসে উঠল। বলল, মিথি আপু, তুমি আমাকে বোকা বানালে? তোমারে আমি ভালোই ভাবতাম। মিথিও হেসে ফেলল, জবাব দিল, সঙ্গদোষে লোহা বাসে মিথি, তোমাদের সঙ্গে মিশে হয়ে যাচ্ছে। আমার কো দোষ বলো? মিথির আজকাল অনেক রকমই শারীরিক সমস্যা দেখা মিলেছে। রাতে ঘুম হচ্ছে না খুব একটা, চোখের নিচে বিস্তর কালি জমেছে। মেয়েটার খাবার খেয়ে হজম হচ্ছে না, পেটে জমে যাচ্ছে। অল্প খেলেও এই সমস্যাটা এখন নিয়মিত হচ্ছে, এমনকি পায়ের মাংসপেশিও টান টান হয়ে থাকে। এসব সমস্যার কারণেই হিয়াসহ ডক্টরের কাছে যাবে। কাজ থেকে ছুটি নিয়েছে ও তাই। মিথি আর হিয়া নিচে নামার সময় ওদের সাথে পিজাও নামলো। পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা গেল ওপাশে আয়মানও এসেছে। ওদের সাথে হালকা কথোপকথন সারতেই এবার হিমেলকেও দেখা গেল, এক পাশে হাত পা টান টান করে দাঁড়িয়ে আছে। আয়মান কথা শেষ করে হিমেলের পাশে গিয়ে দাঁড়ালো, হেসে বলল, তুই আমার বেলায় অলওয়েজ লেট করিস শালা, সময় দেখ। হিমেল গম্ভীর কণ্ঠে উত্তর করল, ভালোই করেছি। আয়মান ফুঁসে উঠল। হিমেলের পিঠ বরাবর একটা ঘুষি বসিয়ে আবারও পিজার দিকে গেল, কয়েকটা কথা বলল। হিয়া ওদের কথাও বলাও দেখলো, আবার হিমেলকেও ওভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখলো। তারপর বিরস স্বরে বলল, আয়মান ভাই, এই হিমেল নামের মানুষটা কেমন অদ্ভুত, তাই না? উত্তর এলো, 100% অদ্ভুত। ঠিক তখনই হিমেল এসে আয়মানকে টেনে নিতে লাগলো। রিক্সা পেয়ে গেছে। অন্যদিনের মতো ভদ্রতা দেখিয়ে আজ এদের কাউকে রিক্সা অফার করেনি হিমেল। আয়মানকে টেনে ধরে বলল, দেরি হয়ে যাচ্ছে, রিক্সা পেয়ে গেছি, চলে যাচ্ছি। তুই মেয়েদের মাঝখানে থাকতে চাইলে ছেড়ে যেতে পারি। আয়মান খেকিয়ে উঠল, বলল, পিজাকে এভাবে দাঁড় করিয়ে রেখে রিক্সা নিয়ে চলে যাব? এজন্য মাত্রই হিয়া তোরে অদ্ভুত বলেছে। হিমেল ব্রু কুচকে নিল। ওকে নিয়ে আলোচনা হচ্ছিল, তাও আবার মেয়েদের মধ্যে। ব্রু কুচকে তাকাতেই আয়মান আবারও হিয়াকে ইঙ্গিত করে বলে উঠল, এই হিয়া, অদ্ভুত না ও? তুমি বলছো না? আমি কি মিথ্যে বলছি? আমিও সহমত। কোন প্রেমিককে দেখেছ প্রেমিকাকে রেখে চলে যেতে? তাহলে তুই থাক, আমিই যাচ্ছি। তোর বন্ধুর প্রিয়তমা, রিক্সাটা পেয়েছিস, এভাবে নিয়ে চলে যেতে তোর বিবেকে বাঁধবে না? বাঁধছে না। সবাই তো আর তোর মতো না যে কোনো কিছু অফার করলেই লুপে নেবে। যে সে কোনো কিছু অফার করে অপমানিত বোধ করতে চাইছে না। হিয়া মিনমিন চোখে দেখে যাচ্ছিল। ঠোঁট আউড়িয়ে বলল, আসলেই অদ্ভুত। মিথি সঙ্গে সঙ্গে হিয়ার হাতে সর বসালো, সতর্ক করলো যে শুনে নেবে। আসলে শুনল হিমেল। হিয়ার দিকে চেয়ে বলল, ঠিকই ধরেছেন মিস হিয়া, অদ্ভুতই। মিথি হিমেলের দিকে তাকিয়েছিল, কথাটা শুনছিল। ঠিক তখনই হিমেল সরু চাহনিতে মিথিকে দেখল। তারপর চোখ মুখের অবস্থা লক্ষ্য করে মিথির পাশে থাকা হিয়াকে জিজ্ঞেস করল, মিস হিয়া, আপনার বান্ধবী খাওয়া দাওয়া করে না ঠিক মতো? ওনার চোখে মুখের এমন ভয়াবহ পরিণতি কেন? মিথি হিমেলের দিকে চাইল। ওর নিজের সম্পর্কেও জিজ্ঞেস করতে ও নিজেই উত্তর দিল, হিমেল ভাই, খাওয়া দাওয়া করি আমি ঠিক মতো। হিমেল ব্রু বাঁকালো, তিক্ত বিরক্ত স্বরে উত্তর করলো, তোকে জিজ্ঞেস করেছি নাকি তোর সাথে কথা বলেছি? মিথি নিরাশ হলো এমন কথাই, শুধু বলল, আপনি অযথাই রাগ করছেন, অথচ আপনার সাথে আমার কোনো ঝামেলাই হয়নি হিমেল ভাই। হিমেলের মুখ টান টান, গম্ভীর মুখে বলল, তোর তো আমার নাম জানার কথা নয় মিথি, আমি তোর অপরিচিত, আমার জন্য তুইও অপরিচিত, হিসেব কাট কাট।
মিথির আবার চুপসে যাওয়া মুখে তাকালো। বলল, আপনিও তো আমার আম, নাম বললেন মাত্র। হিমেল ব্রো নাচিয়ে বলল, নাম জানলে নাম বলবো না? আপনার মুখে নাম শুনে মনে হচ্ছে না আমি আপনার অপরিচিত? হিমেল সরাসরি নজর ফেলল। ছোট্ট শ্বাস টেনে বলল, ওকে মিথিয়া মাহমুদ, আমি আপনাকে আজ থেকে জানি না। এটুকু বলে দুবদা পা ফেলে হিমেল এগিয়ে গিয়ে রিকশায় বসলো। পিছু পিছু দৌড়ে গেল আয়মানও। ফিজার দিকে সে চোখে মুখে বোঝালো ও অসহায়। অন্যদিকে হিয়া চোখ মুখ গোল গোল করে তাকিয়ে মিথিকে বলল, কি হলো এটা? মিথি ছোট্ট শ্বাস টেনে উত্তর করে, রিক্সা পাচ্ছিলাম না, দাঁড়িয়েছিলাম। উনি রিক্সা অফার করেছিলেন, কিন্তু সুযোগ কাজে লাগায়নি, তাই বোধ হয়। হিয়া কপাল কুঁচকে বলল, তো কাজে লাগালে কি হতো? ছেলেটা ভালো, অন্তত অন্য নজরে তোকে নিশ্চয়ই রিক্সা অফার করেনি, পরিচিত বলেই করেছে। জানি তো, কিন্তু এখন মনে হচ্ছে ছেলেটা তোকে অন্য নজরে দেখলে দেখতেও পারে, নয়তো এমন রাগ দেখাবে কেন? পাগল নাকি? উনি সবসময় আমার সাথে এমন রাগ রাগ বিহেভিয়ারই দেখিয়ে এসেছেন। তবে উনি আমাকে ছোট বোনের মতোই দেখেছেন অন্য সময়, অন্য নজরে তাকায়নি। শুধু আমি কেন, গ্রামের কোনো মেয়েকেই তেমন চাহনিতে উনি দেখেনি। হিয়া সহমত জানিয়ে বলল, তোর মতো আমিও খেয়াল করেছি এই লোক কোনো মেয়েকে তেমন বিরক্ত টিরক্ত করে না, তেমন নজরে তাকায়ও না। তাই বললাম ছেলেটা ভালোই। মিথি আবার হেসে ফেলল, বলল, বিয়ে করে আমার ভাবি হয়ে যা প্লিজ। দূর, বিষয়টা ততটুকুও নয়। আসলে ওনার ব্যক্তিত্ব সুন্দর, তাই চোখে পড়েছে। হিয়ার মিথি হসপিটালে পৌঁছেছে একটু আগেই। তাদের সিরিয়াল ডাকতে দেরি আছে। বাহিরেই বসে আছে দুজন। ওদের থেকে 2 চেয়ার পরে একজোড়া দম্পতিকে দেখা গেল। মেয়েটার সম্ভবত সন্তান সম্ভবা। আর মেয়েটার স্বামী এই কয়েক মিনিটে মেয়েটাকে একবার জল এগিয়ে দিচ্ছে, একবার ফল এগিয়ে দিচ্ছে। কিছুটা সময় আগে কপালেও হাত রাখলো, বোধহয় উত্তাপ পরক করছে। হিয়া ওদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আজ যদি মিথির স্বামীটা এমন হতো, তাহলে মিথিও এই যত্নটা পেত, মিথিও এই ভালোবাসাটা পেত। ও জানা মতে ওর বান্ধবী ছোট থেকে সহজ সরল ভালো মনের মেয়ে। তবে বিধাতা এমনটা কেন করলো? মিথির ভাগ্যই কেন এমনটা লিখল? হিয়া বারবার এই দম্পতিকে আড়াল করে মিথির দিকে করে বসতে চাইল, যাতে মিথির খেয়ালে না করে। ও বুঝেই মিথি হেসে বলল, আমি দেখেছি হিয়া, বিষয়টা আসলেই সুন্দর। হিয়া অপ্রস্তুত হাসল, বলল, নতুন বাবা মা হচ্ছে হয়তো দুজনে। মিথিও হাসল, বলল, আরে ভালোবাসা থাকলে নতুন বাবা মা হতে হয় না। বারবার বাবা মা হলেও একই যত্ন থাকবে, একই ভালোবাসাই থাকবে। মোহর আজকাল আদ্রর প্রতি ভালোবাসার অনুভূতি কাজ করে কম, বরং বিরক্তই বেশি কাজ করে। আদ্রর যে যত্নগুলো ভালোবাসাগুলো আগে পাওয়ার জন্য পাগল হয়ে থাকতো, সেগুলোকেই আজকে ওর দম বন্ধ লাগে, অসহ্য লাগে আদ্রকে। তবু আদ্রকে প্রকাশ করতে পারে না। মোহ ছোট্ট শ্বাস ফেলে। ও নিজেই বিশ্বাস করত আদ্রর উপর থেকে ওর কখনো মন উঠব না। আদ্রকে আস্ত একটা মুগ্ধতা মনে করত। আদ্রকে পেলেই শান্তি শান্তি লাগতো। আদরে অনুভূতি মন ছুঁয়ে যেত। অথচ আজকাল অনুভূতির পরিবর্তন ঘটেছে। আদ্রর প্রতি ভালোবাসা বদলাচ্ছে। কোথাও একটা সমস্ত অনুভূতির ছিন্ন ভিন্ন হয়ে এসেছে আদ্রর প্রতি। বাকি যেটুকু মোহ দেখিয়ে যাচ্ছে কিংবা দেখাচ্ছে, তা কেবলই অভিনয়, আগের মতো সত্য নয়। মোহর আজকাল মুগ্ধতা সব গিয়ে জমেছে মিস্টার এহসানের প্রতি। একটা চতুর জ্ঞানী লোক এহসান। বয়সে তার চাইতে প্রায় 6 বছরের বড়। অথচ কাজকর্মে কতটা পরিপক্ক, কতটা চতুর এই লোক। আদ্রর মতো বদমেজাজি, শর্ট টেম্পার আর বোকা নয়। মোহু আজও মিস্টার এহসানের সাথে দেখা করেছে। আদ্রকে জানায়নি। মূলত কোনো এক অদৃশ্য টানেও বারবার মিস্টার এহসানের সাথে দেখা করেছে। মিস্টার এহসান যা বলছে তাই করছে। নিজের এমন পরিণতি দেখে মোহন নিজেরই মাঝে মাঝে কেমন লাগে। ও বোধহয় আসক্ত হয়ে যাচ্ছে ছেলেটার প্রতি। অসহ্য রকমের ভালো লাগা নিয়ে আজকাল মরেও যেতে ইচ্ছে করছে। যেমনটা আদ্রর বেলায় শুরুর দিকে মন চাইতো, নতুন নতুন প্রেমে পড়ার অনুভূতি। মোহ যখন এহসানকে ভেবে ভেবে সময় নষ্ট করছিল, ঠিক তখনই আদ্র কল করলো। মোহর এত এত মুগ্ধতা ভালো লাগায় হঠাৎই আদ্রর কল পেয়ে ও কপাল কুঁচকালো। প্রথম দফায় কল না তুললেও দ্বিতীয় দফায় কল তুলল। হেসে বলল, কি করছো আদ্র? আদ্র শুনল, দাঁতে দাঁত চেপে বলল, দরজা খোলো, চাবি নেই সাথে। এত রাতে কেন এসেছো? কাল সকালে আসলেই হতো। আদ্র আবারও দাঁতে দাঁত চাপে নিজেকে যথেষ্ট ঠান্ডা রাখার চেষ্টা চালিয়ে বলল, কেন? আশাতে বিরক্ত লাগছে নাকি? আগে লাগতো না, যখন আমায় কল করে করে উম্মাদের মতো তোর বাসায় নিয়ে আসতি। চালাকি করবি না মোহু, বারবার বলছি আমার সাথে চালাকি করবি না, আমি মেরে ফেলবো। মোহু ছোট্ট শ্বাস ফেলল, আর একটা কথাও না বলে কল রেখে দিল। উঠে গিয়ে দরজা খুলল।
তারপর আদ্রকে দেখে বলল, বারবার এসব তুই তো করে আমি নেব না আদ্র। কি ভাবছো কি তুমি নিজেকে? কোথাকার কি হও তুমি? আদ্র রুমে ঢুকলো। দরজা লাগিয়ে সোফায় দাঁতে দাঁত চেপে বসলো। চোয়াল শক্ত করে কিছুটা সময় থম মেরে বসে থাকলো। তারপর হুট করে মুহূর ড্রয়িং রুমে রাখা কাছের টি টেবিলটা লাথি মেরে ভেঙে ফেলল। রাগে চোখ মুখ লাল করে বলল, আবারও আবারও ওই মিস্টার এহসান, তুই গিয়েছিলি না ওই লোকের সাথে দেখা করতে? কেন গিয়েছিলি বল, কেন গিয়েছিস? আমাকে ভালো লাগছে না তাই না? ওই লোককে ভালো লাগছে? জানোয়ার একটা। আচমকা বিকট শব্দে মহুক কেমন ভয়ে কেঁপে উঠল। ঠিক তেমনি আদ্রর ভয়ানক রূপ দেখেও কাঁপল। ও আদ্রকে শান্ত করার উপায় পায় না। চোখ জোড়া লাল টকটকে হয়ে আছে, মুখ অবয়ব ভয়ানক। মহু পিছিয়ে যায়। কাপা স্বরে বলল, আদ্র শান্ত হও, শান্ত হও আদ্র, আমি এক্সপ্লেন করছি। আদ্র হেসে উঠল। মহু আরও দু এক পা পিছাতেই ও বলল, ভয় পাচ্ছিস? এই ভয়টা আমার আগে পাওয়া উচিত ছিল না? ছিল কি না? আমাকে ভালোবেসেছিলি মহু, আমাকে। সে আমি কিনা অন্য কেউ? তোর মনে থাকলে সোজা মেরে ফেলতেও হাত কাঁপবে না আমার। মহু কেঁদে ফেলবে যেন ভয়ে। ঘন ঘন শ্বাস টেনেও আসমকা আদ্রকে শান্ত করার জন্য জড়িয়ে ধরল। ও জানে আদ্র ওর জন্য পাগল। ও জানে আদ্রকে ভালোবাসে। সুতরাং প্রিয়তমায় জড়িয়ে ধরাতে নিশ্চয়ই আদ্র শান্ত হবে, অথচ শান্ত হলো না। মুহু এবারে ইমোশনাল হয়ে ঠোঁট সোয়ালো আদ্রর গলায়। বলল, শান্ত হও আদ্র, শান্ত হও। ওটা বিজনেসের খাতিরে, আর কিছুই না। তুমি অতিরিক্ত ভাবছো আদ্র। আমার সাথে মিস্টার এহসানের কিচ্ছু নেই, কিছুই না। আমি জানি তুমি আমায় ভালোবাসো, আমিও তোমায় ভালোবাসি আদ্র। আমার মনে শুধু তুমিই আছো। অথচ মোহন নিজেই জানে ওর মন থেকে আদ্র মুছে যাচ্ছে। কয়েকদিন পর হয়তো আদ্রর লেশমাত্র ওর মনে থাকবে না। ও এখন মিস্টার এহসানের প্রতি মুগ্ধ, মিস্টার এহসানের প্রতি দুর্বল। কিন্তু আদ্র থেকেই রেহাই পাবে কি করে ও? আদ্রকে ছেড়ে আসার জন্য ওকে নিশ্চয়ই পারফেক্ট প্ল্যান করতে হবে ঠান্ডা মাথায়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে বিষাদ ও বসন্ত। লিখেছেন অলকানন্দা ঐন্দ্রিক। গল্পটির পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।